আসসালামু আলাইকুম। আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করিম। মুজিব মুজবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা, কবে ফিরবেন দেশে। 4 প্রতিষ্ঠানের এক জরিপ দিচ্ছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের। শহীদ শরীফ শরফি ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের একদল নেতাকর্মী। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা লীগ ধরো জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহমেদ নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় পলককে গ্রেফতার দেখানোর আবেদনে শুনানি হয় আজ সকালে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এদিকে আজ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানি দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য 2 দিনের সময় চান তিনি। আদালত তার আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন রাখেন। শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে ছিলেন। তারা জানতে পারেন জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। বেলা 1:30টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে গাড়ি এলে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ অবস্থায় পলককে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে এ মামলায় অভিযোগে বলা হয়েছে 2024 সালের জুলাই আন্দোলনের সময় 20 জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহমেদকে গুলি করা হয়। এতে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথার পেছনে আঘাত লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় শেখ হাসিনা সহ 90 জনের বিরুদ্ধে মামলা করেন দুর্জয়। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার মূল পরিকল্পনা করেছেন চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর সাহেব সর্বপ্রথম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসার চিন্তা করেছেন যে জীবনভর আমরা ফ্যাসিস্টদের কবলে ছিলাম, ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় নাই, দেখি ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় কিনা। এইটার চেষ্টা তিনিই করেছেন এবং প্রথম পলিসিটা তার মাথা থেকেই আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 11 দল সমঝোতার মাধ্যমে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তবে কোন দল কটি আসনে নির্বাচন করবে এ নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি দলগুলো। আসন নিয়ে জামায়াতের সঙ্গে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনে টানাপোড়েন চলছে। এ কারণে নির্বাচনে আর মাত্র 1 মাস বাকি থাকলেও 11 দল একক প্রার্থী ঘোষণা করতে পারেনি। মুফতি ফয়জুল করিম 11 দলের এ সমঝোতা টিকবে কিনা তা নিয়ে নিজের সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, সমঝোতার চেষ্টা অব্যাহত আছে, জানি না কতক্ষণ টিকে। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কিন্তু কাউকে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য না। এই পলিসিটাকে যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি মনে করে সেটা তো ভুল করবে, মারাত্মক ভুল করবে, যে ভুলের আর সমাধান হবে কিনা আমি জানি না। আসন সমঝোতার অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আসন নিয়ে বিভক্তি থেকেই এই সংশয় প্রকাশ করছেন কিনা এই প্রশ্নের উত্তরে ফয়জুল করিম বলেন, আসলে আসন নিয়ে না, আমরা একটা পলিসি অ্যাডাপ্ট করেছি যে ইসলামকে ক্ষমতায় বসাবে চাই, ইসলাম ও শরিয়া অনুযায়ী চলতে চাই। সেখানে দেখা যায় আমাদের শরিকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করতেছে যেগুলো ইসলাম ও শরিয়া সম্মত না এবং শরীয়তের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক। শরীয়তকে অবজ্ঞা করে তো আসলে ইসলাম হয় না। মুজিব মুজবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা, কবে ফিরবেন দেশে। মুজিবের বাড়ি ভেঙে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন মৌলবাদীরা, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না বলেই জানালেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানালেন, তিনি ভয় পেয়ে দেশ ছাড়েননি, দেশ ছেড়েছিলেন সাধারণ মানুষের স্বার্থে। তবে তিনি আবার দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তার দেশে ফেরা এক সুতোয় বাধা বলেই জানালেন হাসিনা। জুলাই আন্দোলনের সময় মুজিবের ধানমন্ডির বাড়িটির একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল মৌলবাদীদের।
তারপর গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে খুনের মামলায় নতুন করে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। সেই সময় মুজিবের 32 ধানমন্ডির বাড়িটিও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার নেপথ্যে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, আমাদের সোনার দেশে হালে যারা ক্ষমতায় রয়েছে তারা পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেও মুছে ফেলতে চায়। আমাদের ভবিষ্যৎকে সুস্থ ও সুনিশ্চিত করতে যারা এত বলিদান দিলেন তাদের স্মৃতির পথে অবমাননা প্রদর্শন করা, তৎসহ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা আমার চোখে অত্যন্ত ঘৃণ্য অপরাধ। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার এই চেষ্টা ব্যর্থ হবে জানালেন হাসিনা। মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কোনো একটি স্থানে বা কোনো একটি বিশেষ বস্তুতে সীমিত নয়। মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে গণতন্ত্র, সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং অর্থনৈতিক স্বাধীনতার ধারণা। সেসবের নির্যাস কি এত সহজে ধুয়ে মুছে ফেলা সহজ হবে? বাংলাদেশের মাটি থেকে একটি ইমারত বা স্মৃতিসৌধকে মুছে ফেলা সহজ, কিন্তু বাংলাদেশের আত্মায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষয় হয়ে থাকবে। 2024 সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে যান হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই আছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানালেন, আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে। তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার ওপর। হাসিনা বলেন, বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ যা তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পায়, তাহলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, বাংলাদেশেরই সেবা করেছি। ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন হাসিনা। তিনি বলেন, ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে এই সাক্ষাৎকার দিচ্ছি। চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে, যে উষ্ণ আতিথেয়তা আমাকে দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। 4 প্রতিষ্ঠানের এক জরিপ দিচ্ছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে একটি জরিপ। এতে দেখানো হচ্ছে, ভোটারদের 34% মতো বিএনপিকে ভোট দিতে চায়, 33% ভোট দিতে চায় জামায়াতকে। জাতীয় নাগরিক পার্টিকে 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% ভোট দিতে চায়। অন্যান্য দলকে ভোট দিতে চায় 4.5%। কাকে ভোট দেবে তা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন 17% ভোটার। জরিপের ফলাফল তুলে ধরে আইআইএলডির এক্সিকিউটিভ পরিচালক শাফিউল আলম শাহিন পরিসংখ্যানগতভাবে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেন। ভোটারদের পছন্দের দল বাছাই করার বিষয়টিও এ জরিপে উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বিএনপির অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার ক্ষমতার বিষয়টিকে সামনে রাখছেন জরিপে অংশ নেওয়া 72.1%। যারা জামায়াতকে ভোট দিতে চাইছেন তারা দলটির সততা ও পরিবর্তনের প্রতিশ্রুতির কথা বলেছেন। জামায়াতকে সমর্থনের জন্য 44.87% কারণ দেখিয়েছেন কম দুর্নীতিগ্রস্ত হওয়া এবং 40.7% কারণ দেখিয়েছেন সততা। এনসিপিকে সমর্থনকারীদের 36.78% বলেছেন জুলাই বিপ্লবে ভূমিকার বিষয়টি মাথায় রেখেছেন। জরিপে অংশ নেওয়া যে 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন, তাদের মধ্যে 30.17% বলেছেন কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করা যাচ্ছে না। 38% কোনো মতামত দেননি। এই ভোটাররাই এবছরের নির্বাচনে শেষ পর্যন্ত গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হতে পারেন, বলেন শাফিউল আলম। গত বছরের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এই জরিপটি হয়েছিল। এতে মতামত নেওয়া হয়েছিল বাংলাদেশের 64টি জেলার 295টি সংসদীয় আসনের 22,174 জন ভোটারের। জরিপের নমুনা বাছাইয়ের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।